মালয়েশিয়া নিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু আজ। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, চীনের সাথে হবে দুটি চুক্তি, 13টি সমঝোতা স্মারক। কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে লাভবান হবে ঢাকা, দাবি রাষ্ট্রদূতের। 1 বছর না যেতেই আবারও রং পরিবর্তন পুলিশের পোশাকে। বারবার এমন ঘটনায় রাষ্ট্রের অর্থের অপচয় বলছেন সংশ্লিষ্টরা। মাঝপথে বন্ধ গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন কাজ। জ্বালানি বিভাগের এমন কাণ্ডে জনমনে নানা প্রশ্ন। আজ মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। এই সফরে মালয়েশিয়ার কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইবেন তিনি। এই কথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বলেন, চীন সফরে দুটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারকে সই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। ক্ষমতায় আসার পর তারেক রহমানের এটি প্রথম বিদেশ সফর। এই সফরকে ঘিরে এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী প্রধানমন্ত্রী আগামীকাল ও পরের দিন মালয়েশিয়া সফর করবেন। এরপর 23শে জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিং যাবেন। প্রধানমন্ত্রীর 2 দেশ সফর নিয়ে ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে বাংলাদেশের দিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে শ্রমবাজারকে। মাননীয় প্রধানমন্ত্রী সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। পররাষ্ট্র সচিব কথা বলেন চীন সফর প্রসঙ্গেও। মাননীয় প্রধানমন্ত্রী চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো বিশদ আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে সব দিক থেকেই। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরকে ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে, সম্প্রসারিত হবে বাণিজ্য ও বিনিয়োগ। পাশাপাশি দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলবে মালয়েশিয়ার শ্রমবাজারে। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই সম্ভাব্য সফর ঘিরে আশাবাদী ও উচ্ছ্বাসিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এই সফরের মাধ্যমে। বাড়বে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানির সুযোগ। উনি আসলে হয়তো আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের ব্যবসাটা মনে হয় আরো অনেক ভালো হবে বা ডেভেলপ করতে পারবো আমরা। এরপরে আমাদের যে প্রবাসী যারা আমরা আছি অনেকের হয়তো বিভিন্ন সমস্যা থাকতে পারে এবং আছেও, এটা থাকতে পারে না, অরিজিনালি কিন্তু অনেকটা সমস্যা আছে। এগুলি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেন হয়তো এগুলি সফট হয়ে যাবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা শ্রমবাজারে নতুন গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন কারণে মালয়েশিয়াতে যারা আছেন অবৈধ হয়ে গেছেন, যে কোনো মূল্যে তাদেরকে যেন বৈধতা দেওয়া হয়, যেহেতু বৈধতা দিলে আমাদের দেশের রেমিটেন্স বাড়বেন। আর মালয়েশিয়ার সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক, এই সম্পর্কে আরও যেন গভীরতা হয়। আমরা চাচ্ছি এই টিকিটে সেন্ডিকেট করে যাতে একটা লিমিটেশনের মধ্যে থাকে, এই বিষয়ে যেন আমাদের প্রধানমন্ত্রী যেন নজর দেন। শ্রমবাজার, বিনিয়োগ, শিক্ষা, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং অভিবাসী কল্যাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন, উনি যেন আমাদের মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসী আছে ওনাদের ব্যাপারে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করে প্রবাসীদের বৈধতা দেওয়ার জন্য। কলিং ভিসার কথা শুনিয়েছি, কলিং ভিসাটা কিভাবে সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা
যে কলিং ভিসাতে 1 লক্ষ 2 লক্ষ টাকার উপরে খরচ হয় সেই জায়গাতে 5 লাখ 7 লাখ জায়গায় সিন্ডিকেটের কারণে সিন্ডিকেট মুক্ত আমরা কলিং ভিসাতে চাই মালয়েশিয়াতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা এই সফরের মাধ্যমে শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন আসবে, কমবে অভিবাসন ব্যয়, বাড়বে বাণিজ্য ও বিনিয়োগ এবং আরও সুদৃঢ় হবে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের প্রয়োজনে যখন যেখানে দরকার সেখানেই যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি অন্য কেউ নির্ধারণ করে দেবে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের আগে ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রীর সাথে 4 রাষ্ট্রদূতের সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশ। বিএনপি সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। এ সময় সামরিক ও বাণিজ্যিক সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি সমঝোতা ও চুক্তি সই করার কথা রয়েছে বাংলাদেশের। তবে এ সফরের ঠিক আগে শনিবার বন্ধের দিনও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র, সুইডেন ও জাপানের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যের হাইকমিশনার। পরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখলে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশ। দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সাথে থাকলে আপনি কখনোই ভুল করবেন না। বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে সমর্থন করতে আমি বাংলাদেশের সব জনগণকে আহ্বান জানাই। অন্যদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে অভিবাসন, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহায়তা করতে চায় যুক্তরাজ্য। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, এসব সাক্ষাৎ রুটিন ওয়ার্কেরই অংশ। আরও বলেন, দেশের প্রয়োজনে যখন যেখানে দরকার সেখানে যাবেন প্রধানমন্ত্রী। আমরা তো যে দেশে যাইতে চাই ওই দেশেই যাব, যেখানে আমরা বায়োল্যাটারালি মনে করব যে আমরা এই মুহূর্তে যাওয়া দরকার। এখন মানে যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা আমরা তো দেখাবো না। আমরা দেখাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বায়োল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। মানে বিভিন্ন জায়গায় যাব, মিডল ইস্টে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। বাংলাদেশ এখন আর আগের মতো লেজুর বৃত্তির পররাষ্ট্রনীতিতে নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now. মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিতর্কিত এই অজুহাতে অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকটা তড়িঘড়ি করে পুলিশের পোশাকে পরিবর্তন আনা হয়, জানিয়ে তৈরি হয় ব্যাপক বিতর্ক। অবশেষে 1 বছর না যেতেই আবারও রং পরিবর্তন করা হলো। তবে বারবার পোশাক পরিবর্তন রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাহিনীর ভাবমূর্তি ও জন আস্থা ফিরিয়ে আনতে গুণগত প্রাতিষ্ঠানিক সংস্কার বেশি জরুরি। গেল বৃহস্পতিবার পুলিশ অধ্যাদেশ 1861 এর 12 ধারায় দেওয়া ক্ষমতা বলে আইজিপি সরকারের অনুমতিক্রমে পুলিশের ড্রেস রুলস 2025 সংশোধন করেন। এর মাধ্যমে কাপড় ও রং সংক্রান্ত আগের বিধান পরিবর্তন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগ ও গুলিতে প্রাণহানির ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত বছরের জানুয়ারিতে 3 বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত পরিবর্তন করা হয় শুধু পুলিশের। তবে আবার পরিবর্তন করে যে প্রজ্ঞাপন জারি করা হলো তাতে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুল ওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়।
নতুন পোশাক মাঠ পর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে দ্রুতই নতুন পোশাকের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। রেডি করে আমরা টেন্ডারে যাব, তারপরে হলো যে টেন্ডারে তারপর সাপ্লাই দিতে যে সময়টা লাগে। বিশ্লেষকদের মতে এভাবে রাষ্ট্রীয় অর্থের অপচয় করে বাহিনীর ভাবমূর্তি ও জন আস্থা ফিরিয়ে আনা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেটি আসলে যৌক্তিক কোনো সিদ্ধান্ত ছিল না। এটি নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। নতুন রঙের পোশাক তাদেরকে দেয়া হচ্ছে, এই নতুন রঙের পোশাক দিতেও যেরকম আবার আমার অর্থ লাগবে, তেমন রাষ্ট্রীয় অর্থের এখানে খরচ হবে। নেতিবাচক মনোভাব দূর করতে শুধু পোশাক বা নাম পরিবর্তন যথেষ্ট নয় বলেও মনে করছেন বিশ্লেষকরা। কোনো নাম পরিবর্তন করে, কোনো পোশাক পরিবর্তন করে, কোনো সার্কামস্টেন্সেস পরিবর্তন করে কখনো কোনো কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন না। এগুলো আমরা বিবেচনায় না নিয়ে আমরা সবসময় দেখি যে সবসময় নাম এবং পোশাকের দিকে আমরা দাবিত হই। এই করে কিন্তু আসলে একটা বাহিনী তার যেই একটা দায়বদ্ধতা সেগুলো কিন্তু শুরু করা যায় না। পুলিশ বাহিনীর দক্ষতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাসের প্রিপেড মিটার স্থাপনের কাজ মাঝপথে বন্ধ করে দিয়েছে জ্বালানি বিভাগ। উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নের এই মেগা প্রকল্পটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, গ্যাসের প্রিপেড মিটার গ্রাহকদের জন্য লাভজনক, তাই এ কাজ বন্ধ না করে বরং দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অন্যথায় গ্যাস সঞ্চালনে কালোবাজারি বন্ধ হবে না। যতটুকু ব্যবহার ততটুকুই বিল, এই নীতিতে 2016 সালে গ্যাসের আবাসিক গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনার কাজ শুরু করে সরকার। এতে প্রতি মাসের বিলের তুলনায় মিটারে গ্যাস বিল খরচ নেমে আসে প্রায় অর্ধেকে। কোথাও কোথাও দেখা যায় যে প্রিপেইড মিটার নাই, ওরা তো চুলা সকালে অন করে আর রাতে অফ করে। দেশের একটা সম্পদ নষ্ট হচ্ছে। নন প্রিপেড যেটা, সেটা আমাদের একটা সমস্যা ছিল যে আমরা অনেক ভাড়াটিয়া না থাকলেও তাদের বিলটা দিতে হতো 1080 টাকা। আর এখন যেটা যে আমরা গ্যাস ব্যবহার করছি, আমরা পয়সা দিচ্ছি, এটা খুবই ভালো। অন্যদিকে মিটারবিহীন আবাসিক গ্রাহকরা পাইপলাইনে গ্যাস না পেলেও বা ব্যবহার না করলেও মাসে তাদের গুনতে হয় 1080 টাকা। সেই বিচারে প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য লাভজনক। আমার যতটুকুটা আমার গ্যাস দরকার হয় ততটুকুটা আমি খরচ করছি, আর ততটুকুটা আমি কার্ডে বিল তুলছি। এটা অনেক ভালো। প্রিপেড মিটারে নিয়মিত গ্যাস থাকে, যে অপচয় হয় না। গ্রাহক বান্ধব হলেও 6টি বিতরণ কোম্পানির প্রায় 35 লাখ আবাসিক গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার পেয়েছেন মাত্র 7.5 লাখ। 2023 সালে বিশ্বব্যাংক, এডিবি এবং জাপানের জেবিআইসির অর্থায়নে আরও প্রায় 24 লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে নতুন প্রকল্প নেয় সরকার, কিন্তু অজানা কারণে তা মাঝপথেই বন্ধ করে দিল বিএনপি সরকার। ভুক্তভোগী হওয়ার পরে আমরা ওই নিয়ে আসছি, একটা লাকড়ির চুলা নিয়ে আসছি কিনে বহু দূর থেকে। তাহলে আমরা গ্যাসের বিলও দিব, কারেন্টের বিলও দিব, আবার এক্সট্রা এটা জ্বালানি কিনবো, এটা আমাদের উপর চাপ না, পেশার না। গ্যাসের তো এটা এমন কোনো আলাদা মিটার নাই যে আমি তাদেরকে আলাদা করে দিব যে আপনি এত টাকা দিবেন, আপনি এত টাকা দিবেন, কারেন্টেরটার মতো। তো দেখা যাচ্ছে গ্যাসও পাচ্ছে না, তার উপর থেকে আবার আমার টাকাও যাচ্ছে। এরই মধ্যে স্থগিত করা হয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রিপেইড মিটার স্থাপনের দরপত্র, যা নিয়ে উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও দেখা দিয়েছে জটিলতা। বিশ্লেষকরা বলছেন, অপচয় ও চুরি বন্ধে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করে দ্রুত বাস্তবায়ন করা উচিত। চুরি বন্ধ করা, মিটার সঠিক দামে মিটার ক্রয় করা এবং দ্রুত সব ভোক্তাদেরকে মিটারের আওতায় আনা, এই সমস্ত কাজগুলো একসঙ্গে সামগ্রিকভাবে এবং সমন্বিতভাবে করতে হবে। গ্রাহক বান্ধব হওয়ায় পর্যায়ক্রমে সব আবাসিক লাইনকে প্রিপেড মিটারের আওতায় আনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ভোক্তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। হবিগঞ্জে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে উঠেছে অনিয়মের অভিযোগ। তালিকাভুক্ত কৃষকরা বলছেন, নানা অজুহাতে তাদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে না। গুদামে ঢুকে যাচ্ছে তালিকার বাইরের কৃষকদের ধান। রাজনৈতিক নেতাকর্মীদের সাথে গুদামের কর্মকর্তাদের যোগসাজশে চলছে এমন কাণ্ড। ডিবিসি নিউজের অনুসন্ধানে এমন অনিয়ম ধরা পড়েছে।
মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট মুক্তভাবে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে ধান কেনা হলেও সেই সিন্ডিকেটের বৃত্তে বন্দী ধান সংগ্রহ কার্যক্রম। সরকারিভাবে কৃষকের তালিকা করলেও সিন্ডিকেটের বাইরে গিয়ে সেই তালিকা থেকে ধান সংগ্রহ করছে না জেলার খাদ্য গুদাম, যার প্রমাণ মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। ঘড়ির কাঁটায় সকাল 11টা। 25 কিলোমিটার দূরের দক্ষিণ গজনাইপুর গ্রাম থেকে ধান বিক্রি করতে খাদ্য গুদামে আসেন কৃষক ফরিদ মিয়া, কিন্তু গুদামে এসে দেখেন প্রধান ফটক বন্ধ। এভাবে 4 বার এসেও ধান দিতে পারেননি তিনি। তার মতো তালিকাভুক্ত বহু কৃষকেরই একই অভিযোগ। 4 দিন ধরে তো 8টা ধান লড়ে না, যাওয়ার পরে এই সেই মাঝেরটা সন্ধ্যার পরে ঢুকায়, আমার টান নেয় না, আমি ভুক্তভোগী, মানে ফিরে ফিরাই এই বাঁকা কতদিন ধরে হয়রানি করছে। আজকাল কালে করে চিনি আর গরু আছে ভালো তো আইই এখন লাভ আছে। অনুসন্ধানে দেখা যায় সকাল 9টায় কার্যক্রম শুরুর কথা থাকলেও বন্ধ খাদ্য গুদামের প্রধান ফটক। তবে ফটক বন্ধ থাকলেও ভিতরে ঠিকই সরকারি তালিকার বাইরে থাকাদের কাছ থেকে চলছে ধান সংগ্রহ কার্যক্রম। আপনি কৃষক নেই? জি আমিও কৃষক। দান দেওয়া তাইছুন? জি। দিলেইছুন নি দান? না, আমার দান বাইরে আছে। দান দিতে কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা নাই। আপনি প্রথম হইলা আপনার চাচার দান লইছুন? আমার চাচার দান আনছুন, আমি তো রাখবো দান, ওখানে আমার সিরিয়াল অনুযায়ী আমি দান দেবো। আপনি তো কইলা আপনিও কৃষক? জি আমিও কৃষক। কি লিস্টে আছে আপনার নাম? না, আমার নাম নাই লিস্টে, আমার চাচা। কৃষকদের অভিযোগ শুধু তালিকায় নাম থাকলে ধান দেয়া যায় না। প্রভাবশালী নেতা বা সংশ্লিষ্ট সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ না থাকলে খাদ্য গুদামে ধান জমা দেয়া অসম্ভব। সন্ধ্যার পরে রাত 8টা 9টায় কিংবা ফজর রক্তর পরেও মনে হয় দানায় আমরা ইয়াদের সময় দেখি আলামত আমরা পাই। এদের একটা কে ওখন মন তো আমার কোনো সিরিয়াল হইতাছে না নেতা হলতার কারণে। নীতিমালা প্রশ্নেও মিলেছে অসঙ্গতি। আর্দ্রতা সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা 14% হলেও নিয়ম ভেঙে জমা নেওয়া হচ্ছে 17.8% আর্দ্রতার ধান। এদিকে অভিযোগ রয়েছে খাদ্য পরিদর্শক নীল রতন রায় এবং নিরাপত্তা প্রহরী কাশেম মিয়া ও গুদামের সর্দার আব্বাস উদ্দিনের সহযোগিতায় একাধিক চক্র ভোরবেলা লোকচক্ষুর আড়ালে খাদ্য গুদামে ধান সরবরাহ করছে। এছাড়া খাদ্য গুদামের সর্দারের গোপন খাতার হদিসও মিলেছে। সেখানে একটি পৃষ্ঠায় 13টি সিন্ডিকেটের 32 জনের নামের তালিকা দেখা যায়। তাদের কেউই তালিকাভুক্ত কৃষক নয়, কিন্তু অধিকাংশই বিএনপি, ছাত্রদল, যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগের সত্যতা যাচাইয়ে গুদামের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডিবিসি নিউজ। ফুটেজ বিশ্লেষণে দেখা যায় গত 7ই জুন সকাল 7টার কিছু পর সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও প্রথমে অবাধে খাদ্য গুদামে প্রবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব। পরে প্রবেশ করেন নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শামীম সহ কয়েকজন ব্যক্তি। এরপর সকাল 7টা 35 মিনিটে প্রধান ফটক খুলে দেওয়া হয়। নিরাপত্তা প্রহরী কাশেম মিয়ার উপস্থিতিতে একে একে 2টি পিকআপ ভ্যান খাদ্য গুদামে প্রবেশ করে এবং ধান খালাস করা হয়। 14 জুন সকাল 7টায় গুদামে প্রবেশ করছেন নবীগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমান। এর কিছুক্ষণ পর গুদামে প্রবেশ করানো হয় ধান। আর্দ্রতার মান যাচাই ছাড়াই বিএনপির এই নেতার সামনে সেই ধান গ্রহণ করা হয়। একই চিত্র দেখা যায় 15 জুনেও। সকাল 6টা 36 মিনিটে গেট খুলে গুদামে প্রবেশ করানো হয় ধান। বিষয়টি নিয়ে জানতে চাইলে খাদ্য গুদামের পরিদর্শক প্রথমে অফিস সময়ের বাইরে ধান গ্রহণের অভিযোগ অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ দেখানোর পর পরিবর্তন আসে তার বক্তব্যে। তিনি স্বীকার করেন অনেক সময় কৃষকের আত্মীয়স্বজন ধান নিয়ে আসেন। কৃষকের যে অভিযোগ আছে সিন্ডিকেটের মাধ্যমে আপনারা ধান দোকান ভোর সকালে, যেটা আপনি অস্বীকার করেছিলেন, এখন আমরা ক্যামেরায় দেখতে পেলাম ভোর সকালে ধান দোকান হয়। এই বিষয়ে এটা তো আপনি দেখছেন, সিন্ডিকেট আমি কিভাবে বুঝবো? উনি ধান নিয়ে আসছে, বলে আমার ধানটা গাড়িতে ঢুকান, এখন আমি কি করবো বলেন আপনি? আমি সিন্ডিকেট বুঝবো কিভাবে? এখানে আমার তো বোঝার কোনো পথ নাই। উনি নিয়ে আসছে, বলে আমার ডাকলেন, আমার তো তেফাল নাই, আমি নিয়ে আইছি আমার ইয়ে থেকে উঠান থেকে, এখন আপনি ঢুকান। এ বিষয়ে ইউএনও বলেন ধান সংগ্রহ কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে গুদামে ধান প্রবেশ নিয়ে তার কাছেও সমঝোতার প্রস্তাব এসেছিল, তবে তিনি ওই প্রস্তাবে সাড়া দেননি। আমার কাছে অনেকে এসেছিল সিন্ডিকেট করে আসলে কিছু দাম ঢুকানো যায় কিনা, কিন্তু আমার কাছ থেকে তারা আসলে কোনো পজিটিভ রেসপন্স না পাওয়ার কারণে বিষয়টা হয়তো বা তারা অন্যভাবে এটাকে ডিল করছে। যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো বিষয় এখানে জড়িত হয়, আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা বলবো, কারণ আমরা আইনের বাইরে গিয়ে কোনো কারো কাছ থেকে কোনো দাম সংগ্রহ করতে পারবো না। একদিকে তালিকাভুক্ত কৃষকরা দিনের পর দিন গুদামের ফটকের বাইরে অপেক্ষা করছেন, অন্যদিকে লোকচক্ষুর আড়ালে গুদামে প্রবেশ করছে তালিকার বাইরে থাকা কৃষকের ধান। এই যদি অবস্থা হয় তাহলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের ন্যায্যতাই প্রশ্নবিদ্ধ, এমনটাই মত সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। সন্তানের জন্য নিরন্তর লড়াই করে যাওয়ার নাম বাবা। সন্তানের জন্য এক আকাশ আশ্রয়, ভালোবাসার বিস্তর ভূমি বাবা।
সেই বাবাদের বিশেষভাবে মনে করার জন্য প্রতি বছর নিয়ম করে উদযাপন করা হয় একটি দিন। বিশ্ব বাবা দিবসের সেই কথা জানাচ্ছেন হাসিব পান্থ। ক্যামেরায় ছিলেন মনির হোসেন। আজ পর্যন্ত আমার বাবার নাম্বারটা আমার ফোনে সেভ করা, বাবা লিখে, কিন্তু ওই নাম্বার থেকে ফোন আর আসতেছে না। বাবা হয়তো আমাকে শাসন করতেন আমার ভালোর জন্য, আমাকে শাসন করার জন্য যে মারধর করতো, আমি ওটাকে খুব মিস করি। যে বাবা কেবলই দু অক্ষরের একটি শব্দ নয়, বটবৃক্ষের মতো এক আশ্রয়ের নাম। বাবা মানে নীরব যোদ্ধার গল্প। সংসারের ঘানি টানা মানুষটাকে জড়তা ভেঙে বলা হয় না, বাবা তোমাকে ভালোবাসি। নিজের কষ্ট, অপূর্ণতা আর ক্লান্তিকে আড়াল করে সন্তানের স্বপ্ন পূরণের পথ তৈরি করাই যেন বাবাদের জীবন। আমাকে শাসন করার জন্য যে মারধর করতো, আমি ওটাকে খুব মিস করি। যে তখন আমি তো বুঝতাম না, এখন বুঝি যে আসলে ওই শাসনটাই আসলে দরকার ছিল। সদরঘাটের কোলাহলের মধ্যেও থেমে নেই শাহ আলমের হাত। ষাটোর্ধ্ব এই নৌকার কারিগর 3 দশকের বেশি সময় ধরে বুড়িগঙ্গার তীরে গড়ে তুলেছেন জীবিকা। বয়স তাকে ধীর করেছে, থামাতে পারেনি, কারণ 6 সন্তানের জন্য এখনো তিনি এক বিশাল আশ্রয়ের নাম। ছেলে মেয়ে বড় হয়েছে, তাহলে তো আমাদের কাছে ছোট হয়ে তাদের দিকে তো আমার লক্ষ্য রাখতে হবে। তাদের উপরে তো ছেলে মেয়ে বাবা মায়ের উপর তো দায়িত্ব। নিজের জীবনকে কঠিন করে সন্তানের ভবিষ্যৎ সহজ করতে যুদ্ধ করে যান অসংখ্য বাবা। সেই যুদ্ধের গল্পই বলেন শেরপুর থেকে কাজের খোঁজে রাজধানীতে ছুটে আসা এক বৃদ্ধ শ্রমজীবী পিতা। খারাপ লাগলে তো করার কিছু নাই, পেটে ভাত দিতে করতে হবে। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, কোনো কিছুই বাবাদের পথ চলা থামাতে পারে না। সংসারের ভার কাঁধে নিয়ে তারা এগিয়ে চলেন প্রতিদিন, কারণ সন্তানের মুখের হাসি তাদের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় বিজয়। তবে সব গল্প একরকম নয়। কারো কাছে বাবা মানে প্রতিদিনের ফোন কল, খোঁজ খবর আর নির্ভরতার জায়গা। আবার কারো কাছে বাবা মানে স্মৃতি, অপূরণীয় শূন্যতা আর বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। বাবা হারানোর সেই বেদনা শুধু তারাই বোঝেন যারা অপেক্ষা করেও আর কোনোদিন বাবার ফোন পান না। ফ্রেন্ডদের বা আমার সহকর্মীদের দেখি যে সবাই বাবা মায়ের জন্য বাড়িতে যায় বা বাবার জন্য এটা কেনে সেটা কেনে, কিন্তু আজ পর্যন্ত আমার বাবার নাম্বারটা আমার ফোনে সেভ করা, বাবা লিখে, কিন্তু ওই নাম্বার থেকে ফোন আর আসতেছে না। হাঁটি হাঁটি পা পা করে যে সন্তান একদিন পৃথিবী দেখতে শেখে, তার প্রতিটি পদক্ষেপের আড়ালে থাকে একজন বাবার ত্যাগ, ঘাম আর নির্ঘুম রাতের গল্প। তাই সন্তানকে ভালো রাখার প্রত্যয় নিয়েই শেষ দিন পর্যন্ত লড়ে যান বাবারা, নীরবে, নিরলসভাবে, নিঃস্বার্থ ভালোবাসায়। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারের একটি। বাবা শাশ্বত, চির আপন। ভাষাভেদে হয়তো শব্দ বদলায়, স্থান ভেদে বদলায় উচ্চারণ, কিন্তু বদলায় না রক্তের টান। বাবার প্রতি সন্তানের ভালোবাসার চিরন্তন বহিঃপ্রকাশ শুধু দিবসই কেন, প্রতিদিনই ঘটুক প্রতিটি বাবার এবং সন্তানের মাঝে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।